এটা কি পাকিস্তান কি ৭১-এর প্রতিশোধ নিতেছে নাকি? কয়েকদিন ধরে দেখেন না আপনি কি দিতেছে। একজন দিছে না যে ২ লক্ষ আওয়ামী লীগ নেতা কর্মী হত্যা করবো, আর একজন কইতেছে কোরআনে লেখা আছে আল্লাহর বিরুদ্ধে কিছু কইলেই কোপায়া মাইরা ভালো। পৃথিবীর আর কোন ধর্মগ্রন্থে এটা লেখা নাই। এটাতে সমর্থন যোগাইতেছে আমাদের দেশের কিছু মাথা মোটা লোকজন। ভারত ওয়েট করতেছে আপনি বাংলাদেশ থেকে একটা আর কোন একটা ভুল পদক্ষেপ নেন কিনা। একটা ঢিলও যদি ছোড়া হয় বর্ডারে, তাহলে সেদিন কিয়ামত নামাই দিবে। পাগলা কুত্তা তো চিল্লাইতেছে, কুত্তা চিল্লাইতেছে রাস্তায়, তাতে আপনার সমস্যা কি? কুত্তা চিল্লাইতে চিল্লাইতে এক সময় হয়রান হয়ে যাবে, খুজলি হয়ে যাবে, গা পেছরা হয়ে যাবে, মরে যাবে কুত্তা। ভারত সমস্ত প্রস্তুতি রাখছে, সেনা, নৌ, বিমান, রাফেল সব রাখছে, কোনো কিছুই বাদ নাই। এবং আমার কাছেও যতটুকু ইনফরমেশন, ভারত অলরেডি আপনার টোটাল সীমান্ত এরিয়ায় সম্ভবত 4টা S-400 ডিপ্লয়েড করছে। S-400 যেগুলো যে রাশিয়ার তৈরি S-400, যেগুলো তো বোমা, বিমান সব ইয়ে করতে পারে, অটো ডিটেক্ট হইতে পারে। এই ধরনের 4টা মানে কিন্তু বিশাল জিনিস। এছাড়াও ছোটখাটো আর আছে, সমস্ত ওখানে নিচে বোমা যা আছে সব আছে। তাহলে যুদ্ধ লাগলে ওরা রিটেলিয়েট করতে 2টা সেকেন্ড চিন্তা করবে না, যে কোনো মুহূর্তে রিটেলিয়েট করতে পারবে। বাংলাদেশ থেকে আইএস জঙ্গিরা ঢুকার সম্ভাবনা 99%, যেহেতু 56টা পয়েন্ট দিয়ে দিছে, 56টা ছবি দিছে স্যাটেলাইটের কোথায় কোথায় জঙ্গি আছে। এবং আপনারা জানেন কিনা জানি না, মিরপুরের একটা মাদ্রাসা, খুব বড় মাদ্রাসা, এটা নিয়ে খুব বেশি কথাবার্তা হয়, 2-1 জন বলছিল রাতারাতি পুরো মাদ্রাসা উধাও, যেখানে 66 জন শিক্ষক এবং প্রায় 2500 ছাত্রছাত্রী ছিল, আবাসিক ছিল, এটা 350 আবাসিক ছাত্রছাত্রী এক রাতের মাথায় পুরা মাদ্রাসায় গায়েব। ওই বিল্ডিং এ আর মাদ্রাসা নাই, ওই বিল্ডিং আছে, বিল্ডিং এ মাদ্রাসা, পুরো মাদ্রাসা খালি, এক রাতে কই গেল। তো এগুলো হচ্ছে ওই যে ভারত যে স্যাটেলাইট ইমেজ গুলো দিয়েছিল, সেই ইমেজেরই একটা প্রতিফলন, যে ইমেজে এই মাদ্রাসাও ছিল বলে এখন আমার মনে হয়, না হলে রাতারাতি মাদ্রাসা। ভাই এগুলা ছাড়াও আপনার বাংলাদেশে যেসব আইএসআই এবং পাকিস্তানি গোয়েন্দা সংস্থার যেসব ট্রেনিং ক্যাম্প, এগুলোর যে 56টা ছবি দিছে, তার মধ্যে হিসাবে নাকি 6%-এর উপরে অ্যাকশনে গেছে বাংলাদেশ সরকার, মাত্র 6%, আরো 94% রয়েছে। সুতরাং ভারত তার সীমান্ত করবে। আর যেহেতু আপনারা বারবার বলতেছেন যে আপনারা 7 সিস্টার অ্যাটাক করবেন, পাকিস্তানিরা কইতেছে আমরা বোম নিয়ে রেডি আছি, সুতরাং আপনারা যখন এইভাবে যখন হুমকি দিবেন একটা দেশকে, আগে একটা সময় ছিল হয়তো ভারত এত সিকিউরিটি নিয়ে বাংলাদেশের সাথে চিন্তাই করে নাই, কারণ হচ্ছে কি হবে। কিন্তু এখন যখন আপনারা দেখতেছেন প্রতিনিয়ত, এবং আপনি কি এটা জানেন যে যেদিন চিটং এ গত শুক্রবারে ইন্ডিয়ান এম্বাসি আক্রমণ হয়, সেই দিন আপনার পাকিস্তান এম্বাসির ভেতরে বসে অ্যাম্বাসেডারের সাথে বাংলাদেশের 2 জন উপদেষ্টা, আইএস পাকিস্তানের 6 জন গোয়েন্দা কর্মকর্তা এবং হাসনাত আব্দুল্লাহ একসাথে বসে সেখান থেকে লাইভ টিভি প্রোগ্রাম দেখেছে। এটার ছবিও আছে, এটার নিউজও আছে। তো এইসব হওয়ার পরে ভারত এইভাবে রিটেলিয়েট করবেই। তবে আমি ওইটা আপনি যেটা বলছি, ভারত ডিরেক্ট এই যে কালকে যে না, ভারত ওয়েট করতেছে আপনি বাংলাদেশ থেকে একটা আর কোন একটা ভুল পদক্ষেপ নেন কিনা। একটা ঢিলও যদি ছোড়া হয় বর্ডারে, তাহলে সেদিন কিয়ামত নামাই দিবে। ভারত যেটা করবে সেটা তো, ভারত বর্ডার পাস করে এদের সৈন্য আসতে হবে না ভাই, ওইখান থেকে বৈশাখী মারবে। রাশিয়া যেটা করে, রাশিয়া তো যায় না, ধুমধারাক্কা মারতেছে কিন্তু বাইরে থেকে, সেম ওই ঘটনা করবে। যেমন আপনি ইরানে কিছুদিন আগে ইরানে ওই যে বিমান দিয়ে আক্রমণ করে দিছে আমেরিকা, সেম ঘটনা ভারতও করবে, কারণ ভারতের কাছে ওই শক্তি এবং ওই ক্ষমতা আছে। আর আসলে আমরা পাগলের রাজ্যে বসবাস, যে ভারত একটা পারমাণবিক অস্ত্রধারী দেশ, আমরা যাচ্ছি তাদের সাথে যুদ্ধ করতে, আমরা চাই তাদের সাথে যুদ্ধ করতে। আমাদের ওই পাম্পাস পরা যেসব সৈনিক আছে, যারা রাশেদ হায়দার ভাই, এটা তো আমাদের সরকার বলছে না, এটা তো অন্য রাজনীতিবিদদের বক্তব্য, এটাকে এতটা গুরুত্ব দিতে হবে? কোনটা সরকার বলছে না, কোনটা সরকার বলছে না? আপনার এই যে ভারতের সাথে ভারতের নানা ধরনের হুমকি দেওয়া, এটা তো সরকার। দেখেন, আমাদের প্রধান উপদেষ্টা উনি গত বছর আগস্টের 7 তারিখে ফ্রান্সে বসে একটা ইন্টারভিউ দিয়েছেন যে ভারতের 7 সিস্টার উনি খেয়ে দিবেন।
এই ধরনের। এরপরে চায়নাতে যখন গেলেন প্রধান উপদেষ্টা, তখন কি বললেন যে বঙ্গোপসাগরের মালিক আমরা, ভারতের 7 সিস্টারের সাথে ব্যবসা বাণিজ্য আমাদের, ওদের ভাগ্য নির্ধারণ করবো আমরা। ভাই এই ধরনের কথাবার্তা, এটাকে মস্কারি করেন আপনি। এরপরে আপনি বলছেন সরকার বলতেছে না, ওইটাও বাদ দিলাম। যখন আপনার হাসনাত আব্দুল্লাহ যখন বলল যে হাদি হত্যাকারী এদেরকে ইয়েতে নিয়ে গেছে, কোথায়, ভারতে পালিয়ে গেছে, ভারত ওদেরকে শেল্টার দিতেছে, ওই সময় আপনি প্রণব বর্মাকে দায়িকা আপনারা এটার প্রতিবাদ জানান, ওই লোককে ফেরত দেন, এই সেই। এগুলো কি আপনাদের লোক না? তাহলে আপনাদের লোক যদি না হয়, পাবলিক হয়, তাহলে আপনি বলেন কেন? কোনো কারণ তো আছে নাকি? আপনি বলেন কেন? করতেছে সরকার, এটা করাইতেছে সরকার, একটা নির্দিষ্ট গোষ্ঠীকে দিয়া এই কাজগুলো করাচ্ছে যাতে ভারত রিটিলিয়েট করে। তো ভারত ওই জন্য বুদ্ধিমান, ও সব রেডি করে রাখছে, আমি প্রস্তুত, 100% প্রস্তুত আছি, আপনি একটা ভুল করেন এরপর আপনারা খাইয়া দিব। ভারত এখন না চাইতেছে। ভাই আমি একটা জিনিস বুঝি না, আপনি যেটা বলছেন বা যেভাবে ইঙ্গিত করছেন যে যারা উস্কানি দিচ্ছে তারা আসলে কি চায়। এটা তো একটা অসম ব্যাপার যে সামরিক শক্তি বলুন, অর্থনৈতিক শক্তি বলুন, জনসংখ্যা বলুন, সব দিক দিয়ে তো ভারতের সাথে আমরা ওইভাবে পারি না বা সম্ভাবনা আছে বলে আমার মনে হয় না। তাহলে এই ধরনের উস্কানিগুলো তারা দিচ্ছে, কি কারণ থাকতে পারে? এটা কি যুক্তি থাকতে পারে এর পেছনে? মাসুদ ভাই, বাংলাদেশের যে কোনো ইলেকশনের দিকে যদি খেয়াল করেন, ইলেকশনের সময় অলওয়েজ ভারত জুজুর একটা ভয় দেখানো হয়। যেন এক সময় বলা হইতো যে আওয়ামী লীগ আসলে সারা বাংলাদেশে ভারতীয় পতাকা ঝুলবে। এরপরে আবার বলা হইলো কি, ভারত যদি, এই আওয়ামী লীগ যদি আসে তাহলে মসজিদ বন্ধ হয়ে যাবে, সমস্ত মসজিদের ভিতরে উল্কাধ্বনি হবে, মানে হিন্দুদের মন্দির হয়ে যাবে, এই জুজুর ভয়। তো সেম ওই ভয়টা এখনো দেখানো হচ্ছে যে ভারতের সাথে লাগো, মানে ভারত বিদ্বেষ যত দেখাবেন আপনি, দেশের ভিতরে ভোট পাইতে সুবিধা। কিছু মানুষ তো আছে যারা ভারতের বিদ্বেষী, চরম বিদ্বেষী, ওরা যুদ্ধ মুদ্ধ বুঝে না, ওরা খাবে না খাবে, ওদের পরনে আন্ডারওয়্যার থাকবে কিনা সেটাও চিন্তা করে না, ভারত বিদ্বেষী কথাবার্তা বলো তাইলে তোমার জয় জয়কার। আর কেন আমি বলতেছি যে এটা সরকার করাইতেছে, তা সরকার চাইতেছে যে কোনো মতে এই উত্তেজনা বিরাজ কইরা আপনার সরকারের প্রচ্ছন্ন মদতে আপনার চিটাঙে ভারতীয় এম্বাসিতে আক্রমণ হয়েছে। কারণ আপনি যে আক্রমণের ভিডিও গুলো দেখেন আপনি অবাক হয়ে যাবেন, যেখানে 700-800 পুলিশ দাঁড়াই আছে, সেখানে হঠাৎ করে 50টা ছেলে যায় ইট পাটকেল মারা শুরু করেছে, পুলিশ দুই পাশে সরে গেছে আস্তে করে। তাই একটা যুদ্ধাবস্থা যদি হয়, যে একটা যুদ্ধাবস্থা হইলে তখন বলতে পারেন যে আপনি নির্বাচন হবে না, ইলেকশন প্রসপন, খুব সুন্দর ইলেকশন প্রসপন করে। রাশেদ হায়দার ভাই, আমি বুঝি, আমি যেটা বুঝলাম বা আমার দর্শকরা হয়তো এটাই বুঝেছেন যে এই আওয়াজগুলো মূলত ভোট কেন্দ্রিক। হ্যাঁ, ভারত বিরোধী একটা অংশ তো বাংলাদেশে অলরেডি আছে, সেটা 71 সালেও ছিল, মুক্তিযুদ্ধ যখন চলে তখনও ছিল। তাহলে ওই ভোটগুলোকে ক্যাশ করার জন্যই হয়তো এই ধরনের আওয়াজ তোলা হচ্ছে, যেটা আপনি বোঝাতে চাচ্ছেন। আমি যেটা বুঝলাম, আমি আশা করি আমি বুঝেছি কিনা আপনি এবার বলবেন। সেটা হচ্ছে এক। দ্বিতীয় কথাটা দেখছেন, আজকে না জানি গতকালকে হাদির আপন বড় ভাই, সে সরকারের দিকে আঙ্গুল তুলছে যে আপনারাই আমার ভাইকে হত্যা করিয়েছেন, আবার এখন আপনাদের সময় নেয় 90 দিন, আপনারা করবেন বিচার। তার আপন ভাই বলতে সরকার করছে, আর ভাইরা সরকার প্রপাগান্ডা মেশিন দিয়ে কি চালাইছে, যে ভারত করাইছে, করাইছে, আওয়ামী লীগ করাইছে, ওই শাহিন চেয়ারম্যান করাইছে। চেক, ওই ফয়সালের বাড়ির যে চেক সবগুলো পাকিস্তানের 2টা ব্যাংকের চেক। এখন আবার কেউ জ্যাকব মিল্টন নামে একজন কালকে বললো যেগুলো সব ঢাকা ব্যাংকের চেক। তাহলে এখানে আওয়ামী লীগ কোথার থেকে আসে? এটা পুরো প্ল্যান, ফুল প্ল্যানিংটা হচ্ছে ইলেকশন হবে না, ইলেকশন না করানোর জন্য এই অবস্থা। আবার এর ভিতরে যেহেতু পাকিস্তানের আইএসআই এখানে জড়িত, তারা হয়তো ভারতকে ডিস্টার্ব করার জন্য বাংলাদেশ থেকে 2-4টা ককটেল বিস্ফোরণ ঘটাই দিতে পারে ভারতের দিকে, যাতে এইটা ঘটাইলে তাদের কাজ কি, তাদের কাজ হচ্ছে ভারত বাংলাদেশে আক্রমণ করুক, ওরা ওখানে পাঞ্জা ইয়েতে যাবে, কি বলে এই যে কাশ্মীরের কাছে আক্রমণ করবে। পাকিস্তানের প্ল্যান হয়েছে এটা, যে ভারত ওই দিক থেকে কিছু সৈন্য নিয়ে এসুক, ওদের জন্য সুবিধা কিছু আক্রমণ করতে, এরপর বাংলাদেশের উপরে ভারত স্ট্রিম রোলার চালাক, তাদের পাকিস্তানের কোনো সমস্যা নেই। তো পাকিস্তান চাইতেছে এইটা,
আর ওই যে একসময় কথা বলছিল না, যেমন এই ফারাক্কাবাদের বিপরীতে ফারাক্কাবাদ তুলবে, একটা কথা এখনো রেডি হয়েছে কিনা জানি না, এখনো আরো অনেক বাদ তুলবে। অনেকে আবার বলে যে বিদ্যুৎ আদানির বন্ধ করে দিলে কি হবে, আমরা চলতে পারবো। ওই সবাই দোকান থেকে পলিথিন ভরে বিদ্যুৎ কিনবে, যে ভাই 2000 টাকার বিদ্যুৎ দেন, পলিথিন ভরে বাইন্দা রাখবে খাটের তলায়, যখন দরকার হবে 1 সিমটি করে নিয়ে চালাইবো। তো এগুলো হচ্ছে যে কিছু মাথা মোটা ছাপরি মার্কা পোলাপাইন আছে, অশিক্ষিত পোলাপাইন, যারা জয়ে জগানন্দন ঘটিবাটি বন্ধন, যাদের অবস্থা, যারা বঙ্গ বঙ্গ এই শব্দটা লিখতে ওদের অঙ্গ পুরা ফাইটা জায়গা, এই সমস্ত পোলাপাইন এমন বক্তৃতা বিবৃতি দিয়া বেড়ায়। আপনাদের কাছে খুব ভালো লাগে, ও তালি মারেন তালি মারেন। এইটা চিন্তা করেন না যে ভারতের পুরা ভারত বাদ দেন, এক স্টেটের সাথে যুদ্ধ করেও তো আমরা পারতাম না, 3 ব্যাটালিয়ন যুদ্ধ করলে তো পারবো না। আমাদের সেনাবাহিনীর যদি এত হেডান থাকতো যুদ্ধ করার, তো যাক না, বর্ডারে যায় কামান দাগায় দেখ 2-4টা, আমরাও দেখি একটু ভাই, কারণ যুদ্ধ দেখিনি বহু বছর হয়েছে বাংলাদেশ, 2-একটা যুদ্ধ তো দেখা দরকার। তো ওই যে ছাত্রী মার্কার সৈনিক যারা আছে, যারা শয়নে স্বপনে ওই ভুয়া গাছবাতুলহীন দেখে। তো আমাদের রফিক ভাইয়ের কাছে একটু আসি। রফিক ভাই, ভারত যেটা বলছে, রাশেদ হায়দারও যেটা বলছেন, অনেক কথাই বলেছেন, কিন্তু আমরা যে তথ্যগুলো পাচ্ছি, আমাদের মিডিয়াতেও এই তথ্যগুলো এসছে, আমাদের মেইন স্ট্রিম মিডিয়াতে, যে ভারত কি করছে সীমান্তে, কি ধরনের প্রস্তুতি তারা নিচ্ছে, এটা তো অলরেডি এখন আর গোপন নেই। আমার প্রশ্ন হচ্ছে, ভারত কি তাদের প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করছে, নাকি বাংলাদেশে আক্রমণের ফন্দি করছে? এটা কি আসলে বিষয়টা কি হতে পারে? আপনার একটু ধারণাটা একটু যদি আমাদেরকে জানান। ধন্যবাদ মাসুদ ভাই। রাশেদ ভাই, আসসালামু আলাইকুম। ভারত বাংলাদেশকে আক্রমণ করবে আমার এটা বিশ্বাস হয় না, বুঝতে পারছেন? এখানে ভারত তাদের স্ট্র্যাটেজিক্যালি আপনার সেফটি, যেটা আপনার প্রোটেকশন লেভেল তৈরি করে নিয়েছে আর কি। যেহেতু অনেক আগে থেকেই বাংলাদেশের বিভিন্ন মহল থেকে বিভিন্ন ভাবে উস্কানিমূলক বক্তব্য দিচ্ছে। রফিক ভাই, আরেকটু অ্যাড করে দিই। ভারত যেভাবে, ভারতের সামরিক বাহিনী যেভাবে সীমান্তে তৎপর, আমাদের দেশের পক্ষ থেকে বাংলাদেশের সামরিক বাহিনী কিন্তু আমরা দেখি, বাংলাদেশ যুদ্ধ করবে, এটা আমি বলবো, আছে বলে এটাই আমি বলবো, এই কথাটা আমি মনে রাখছি, এটা এই পয়েন্টটাই আমার মনে আছে। কারণ দেখেন, ভারতের আমাদের দেশের পক্ষ থেকে বিভিন্ন ভাবে কিন্তু উস্কানিমূলক বক্তব্য দেওয়া হয়েছে। এরপরে পাকিস্তান থেকে দেওয়া হয়েছে, পাকিস্তানের সেনাবাহিনী দিছে, পাকিস্তানের রাজনৈতিক ব্যক্তিত্ব দিছে। এরপরে এই রিসেন্টলি এই 2 দিন আগে পাকিস্তানের যে বর্তমান ক্ষমতাসীন সরকারের একজন নেতা ডাইরেক্ট কিন্তু উস্কানি দিল, বক্তব্য দিল যে মিসাইল ভারত বাংলাদেশকে যদি ভারত চোখ তুলে তাকায়, তাহলে তারা আমাদেরকে রক্ষা করার জন্য মিসাইল মারবে। পাকিস্তান তারা নিজেদের দেশ নিয়ে বিপদের মধ্যে আছে। এগুলো বেলুচিস্তান নিয়ে চরম বেকায়দা অবস্থা আছে। আপনার ওই খাইবার পাখতুননিয়াও বিপদের মধ্যে আছে, আফগানিস্তান নিয়ে বিপদে আছে। দেখে চতুর্দিকে তারা কিন্তু যুদ্ধে জড়ায় আছে। এদিক দিয়ে ভারত সীমান্তেও তারা কিন্তু যুদ্ধ অবস্থা সবসময় থাকে। পাকিস্তান চাচ্ছে এমন একটা অবস্থান, ইনসিডেন্ট তৈরি করা, যে ভারতকে বাংলাদেশের সাথে কোন একটা কনফ্লিক্টে জড়ায় রাখা। কারণ যেহেতু পাকিস্তান নিজের দেশটাকে কিন্তু রক্ষা করা এখন কঠিন হয়ে গেছে। বেলুচিস্তান রক্ষা করবে, কিনা বলে খাইবার পাখতুন আছে, সিন্ধু প্রদেশেও কিন্তু আন্দোলন চলতেছে। আর একদিক দিয়ে তো আফগানিস্তানের সাথে যুদ্ধ হচ্ছেই, থেমে 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 যুদ্ধ হচ্ছে, ভারতের সাথে যুদ্ধ হচ্ছে। তার চতুর্দিকে যুদ্ধের কিন্তু তারা জড়ায় আছে। এখন ওরা চাচ্ছে যে বাংলাদেশকে সাথে ভারতের একটা কনফ্লিক্ট তৈরি করে ভারতকে এদিক দিয়ে ব্যস্ত রাখা। যেহেতু তারা নিজেরাই ব্যস্ত, বিপদের মধ্যে আছে, চতুর্দিক দিয়ে আরেকজনকে বিপদে ফেলাইলো, এরকম একটা আমার একটা যেটা বিশ্বাস,
আমাদের হয়তো ভারতীয় মিডিয়াতে অনেক ধরনের কথা বলে, বিভিন্ন ধরনের, সবাই না, আমি দেখি অনেক সাংবাদিক আছে ভারতের, খুব সুন্দর সুন্দর মানে ভালো ব্যাখ্যাগুলি দেয়। এরকম যদি কোনো ঘটনা হইতো তাহলে আমাদের দেশের পক্ষ থেকে তো কোনো এরকম থাকতো। যুদ্ধ কি আপনি আমি করতে যাব? এটা তো আর গণযুদ্ধ হবে না। যুদ্ধ হইলে আপনার সামরিক বাহিনী হবে, সেখানে সামরিক বাহিনী যুদ্ধ হইলে সামরিক স্থাপনার সাথে সম্পর্ক যুক্ত থাকে এই যুদ্ধগুলি। তা আমাদের সেনাবাহিনী তো এরকম আমরা কোনো শুনি না, বা এই ধরনের আমাদের তো সেনাবাহিনীতে লোক আছে, এ ধরনের কোনো ইয়া নাই। আসলে এই ভারত যেটা করতেছে, এই যে পাকিস্তান উস্কানি দিচ্ছে, বাংলাদেশের রাজনৈতিক নেতারা উস্কানি দিচ্ছে, এবং বাংলাদেশে কিছু ঘটনা ঘটতেছে। এই যে আপনার যারা ধর্মীয় উন্মাদনা সৃষ্টি করে তারা বিভিন্ন উস্কানিমূলক বক্তব্য দিচ্ছে। ভারতের ভয় হলো যে ওই দিক দিয়ে যদি কোনো ধরনের বিশৃঙ্খলা তৈরি করে, ওই বিশৃঙ্খলা যাতে তৈরি না করতে পারে ওইটার জন্য তারা প্রস্তুত নিয়ে রাখছে। আর যুদ্ধ হবে, বাংলাদেশ আর ভারত যুদ্ধ হবে, এটা আমি বিশ্বাস করি না, এটা আমার বিশ্বাসের ব্যাপার না। এখানে আরেকটা জিনিস আছে, দেখেন এই গত 2 দিনে ওই যারা উস্কানিমূলক বক্তব্য দিত, ধর্মীয় উস্কানিমূলক, এদের কিন্তু বেশ কয়েকজনকে কিন্তু অ্যারেস্ট করা হয়েছে অলরেডি। আজকেও অ্যারেস্ট করছে, গতকালকেও অ্যারেস্ট করছে। মানে এতদিন পরে আমাদের কি যেন কি বিক্রমপুরী নাকি একজন, বিক্রমপুরীতে আছে, আরো আরেকটা ছেলে আছে, ডেফোডিল ইউনিভার্সিটির ছেলে আছে, ওই যে প্রথম হাতে আক্রমণ করছিল, এরকম আরো অনেকে আছে যেটা আমরা জানি না, অনেকগুলি আসছে। আতাউর রহমান বিক্রমপুরী, এরকম হয়তো আরেকজনকে ধরছে, ডেফোডিল ইউনিভার্সিটির একটা ছেলেরে ধরছে। কিন্তু এইগুলি তো ধরনের মানে নাম 2-1 জন আসতেছে, কিন্তু এই যখন মিডিয়াতে খবরে আসে দেখলো যে 12 জন বা 14 জন, প্রথম আলোদের ঘটনায় কিন্তু প্রায় ধরেন 17-18 জন অ্যারেস্ট করে আনছে। এরপরে 31 জনকে আজকে পর্যন্ত যেটা দেখছি। আচ্ছা, এই লেটেড আরেকটা জিনিস হলো যে বালুকায় যে হিন্দু ছেলেটা যে পুরায় মারলো, এটার জন্য কিন্তু অনেকগুলি অ্যারেস্ট অলরেডি করে ফেলছে, অনেকগুলি, বুঝতে পারছেন? সরকার এখন হয়তো বা ভালুকার ওই ময়মনসিংহের, যেটা তো বিশ্বব্যাপী খুবই চাঞ্চল্যের সৃষ্টি করছে এবং ব্যাপক নিন্দার ঝড় উঠেছে, এবং অনেক প্রেশারও আছে সম্ভবত সরকারের উপরে। প্রেশার তো অবশ্যই থাকবে, যেহেতু বিশ্ব মিডিয়াতে চলে গেছে। এখন সরকারও এভাবে খুব তৎপর হয়েছে আপনার, এবং অ্যারেস্ট করতেছে এবং সঠিক ঘটনাটা খুঁজে বের করার চেষ্টা করতেছে। এটা সেনাবাহিনী যেহেতু ফিল্ডে আছে, সেই হিসেবে তাদেরও একটা দায়িত্ব আছে, তারাও হয়তো বা ওই লেভেলে কাজ করতেছে। কারণ সেনাবাহিনী যুদ্ধ তো ধরেন আমরা তো মুখে, এই যে আমাদের ইয়ারা ওই যে ঢাকাতে যারা মিছিল করে লাত্তি দিয়া বের করে দিব, ওই ইয়া থাকবে না, কিনা বলে ওই দূতাবাস রাখতে দিবে না, দূতাবাসে রাখতে দিবে না, দূতাবাসে থাকলে বাংলাদেশের কি সুবিধা আর ভারতের কি অসুবিধা, বা ভারতের কি সুবিধা বাংলাদেশের অসুবিধা, এগুলি তো ওরা জানে না। ওরা তো ওই ভারত, এই যে পাকিস্তানের আইএস এর আপনার ওই উস্কানিতে যা কিছু তাই বলতেছে, কিন্তু বাস্তবে তো ওরা ফিল্ডে তো ওরা যাবে না। সেনাবাহিনী তো অবশ্যই এ ব্যাপারে সজাগ আছে। এরকম যদি ভারতের সাথে এরকম কোনো যদি ইয়া থাকতো, মানে দ্বন্দ্ব যদি থাকতো, তাহলে কিন্তু সেনাবাহিনী অবশ্যই তারাও কিন্তু তৎপরতা দেখা দিত। কিন্তু তারা তো, ওনারা কিন্তু, আমাদের সেনাবাহিনী তো এই ব্যাপারে কোনো মানে আমি দেখি না কোনো ধরনের তৎপরতা আছে। কারণ সেনাবাহিনী তাদের কাজ তারা করতেছে, ফিল্ডে যারা এখন দুষ্কৃতিকারী হিসাবে চিহ্নিত, এতদিন আগে কিন্তু দুষ্কৃতিকারী বা ওরকম মব সন্ত্রাসী গুলো বলতো না, ওরা বলতো প্রেসার গ্রুপ, বিভিন্ন ধরনের কথা বলতো, যে জুলাই যুদ্ধা, বিভিন্ন যুদ্ধা, এই যুদ্ধা। এখন কিন্তু তারা বলতেছে, যারা ওই মেইন যে লোকগুলি আছে, বিভিন্ন মিডিয়ার লোকগুলি, তারাই বলছে যে, বা সরকারের পক্ষ থেকে বলছে, প্রথম আলো, ডেইলি স্টার, ছায়ানট, উদীচি, এই 4টা হামলায় টোটালি গুটি সব ঘুরে গেছে আমার কাছে, ঘুরে গেছে। জি, এই 4টা হামলায় গুটি ঘুরে গেছে, এটা সত্যি কথা। কারণ তারা তো এতদিন সবগুলোই করছে, বাকি রাখে নাই, শেষ বাকি ছিল এই কথা। না করলে তো এই লোকগুলো অ্যারেস্ট হতো না।
জি, তো এটা এটা বিরাট একটা মানে মুড় ঘুরে গেছে গা। এখন ভারত যেটা করতেছে, আমি সবসময় এটা বলি, আর একটা যে এই যে বললেন ৭১ ব্রিগেড যে ইয়া করলো, ওরা যে মোতায়েন করছে ৭১ যে যুদ্ধ করছিল ওই ব্রিগেডটা মোতায়েন করছে, এটা একটা মনস্তাত্ত্বিক ব্যাপার। আর আমি যতটুকু বুঝলাম, ওই যে আপনার ব্রিগেডটা ওই যুদ্ধ যখন করছে তখন ওই এলাকাটায় ত্রিপুরা পার হয়ে বাংলাদেশে যে বর্ডার, এই সীমান্ত ওই এলাকায় কিন্তু তারা কাজ করছে। তা ওদের কাছে, সেনাবাহিনীর কাছে তো তথ্য আছে যে কোন ওই ব্রিগেডের কাছে তথ্য আছে যে কোথায় কোন দিক দিয়ে বাংলাদেশের মানে সবকিছু মানে যাওয়া আসা বা সুবিধা অসুবিধা, এটা কিন্তু তথ্য তাদের কাছে আছে। এই হিসাবে মনস্তাত্ত্বিক ব্যাপারে এটা আসলে ইয়া করছে আমার মনে হয় আর কি। এটা যুদ্ধ তো আসলে মনস্তাত্ত্বিক ব্যাপার, যুদ্ধ আর যুদ্ধ হবে না এটা আপনি নিশ্চিত থাকতে পারেন। মানে মনস্তাত্ত্বিক বলতে ৭১কে স্মরণ করিয়ে দেয়া হয়তো বা যেটা মনস্তাত্ত্বিক, সেটা মনস্তাত্ত্বিক ব্যাপার, এটা ওই এটা। আর হইলো এই এখন সরকারও কিন্তু, আমাদের সরকারও কিন্তু তৎপর হয়েছে যে এই ধরনের যারা বক্তব্য দিত, যেমন একটা ছেলে আমরা বললাম যে ভিডিওর কথা, যে ময়মনসিংহ সিং এর যে হত্যার ব্যাপারে যে সে যখন দিল লাইভ করিয়া ভিডিও করে ছাড়লো যে ওদেরকে হত্যা করছে, ওদেরকে ধন্যবাদ দিছে, পরে আবার দেখা গেল ওই ছেলেটাই আবার একটা ভিডিও ছাড়ছে গতকালকে আজকে, যে এগুলি ঠিক না, হিন্দু মুসলিম বাই বাই, এরকম ভাবে আর একটা ভিডিও সে ছাড়ছে, বুঝতে পারছেন? তাহলে তার মানে কি, সেও কিন্তু বুঝতে পারছে যে আমি তো বিরাট একটা অন্যায় কাজ করছি বা আমার উপরে বিপদ আসতেছে। মেনলি আসলে প্রশাসন যদি, ধর্মটা কি এমন যে সকালে এক কথা বিকেলে আরেক কথা, ধর্মটা কি ছেলে, এটা তার হলো এটা হলো কি জানেন, এই যে প্রথম আলোর ঘটনার কারণে যখন এই যে অ্যারেস্ট হওয়া শুরু করলো না, ওই অ্যারেস্টের বয়ে এখন ও মানে এই উল্টা বক্তব্য দিছে, বুঝতে পারছেন? যে আমরা যেটা বলছিলাম যে এটা তো ওদেরকে অ্যারেস্ট করা উচিত, নাহলে তো বিপদ ওরা একটা জিনিস দেখলাম রফিক ভাই, অন্যদেরকে উস্কানি দিয়ে এইসব কাজে নামিয়ে দেয়, তারা কিন্তু খুব বেশি একটা যায় না, সংখ্যায় তারা কম, কিন্তু অন্যদেরকে আমি তো সবসময় বলতেছি আমি তো এই কথাটা একটু আগে বললাম যে যুদ্ধ তারা ওরা করবে না, বুদ্ধ করে আমাদের সেনাবাহিনী, তা আমাদের সেনাবাহিনী তো যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছে না। ভারত যে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে, আমাদের সেনাবাহিনী এরকম প্রস্তুতি নিচ্ছে? আমাদের দেখি না, আমরা তো শুনি না। আসলে যুদ্ধটার কারণ এটা অবশ্যই ভারতের সেনাবাহিনীর সাথে আমাদের সেনাবাহিনীর একটা যোগাযোগ আছে, যে তারা কি করতেছে। তারাও তো বলছে যে আমাদের যেহেতু এরকম উস্কানিমূলক বক্তব্য আসতেছে পাকিস্তানের সেনাবাহিনীর থেকে, আমাদের আপনাদের দেশের ইয়ার থেকে, মানে ওই নেতৃবৃন্দ থেকে, সেই হিসাবে ওরা প্রোটেকশন নিয়ে, ওদের দেশে ওরা প্রোটেকশন নিবে না। আর যেহেতু ওটা কিন্তু একটা হিল ট্র্যাক্স এরিয়া, ওইখানে যোগাযোগ ব্যবস্থা যথেষ্ট আপনার মানে খারাপ, সেক্ষেত্রে আগে থেকে তারা প্রস্তুতি নিয়ে রাখলো, ওইটা মূলত ওইটাই। জি, আবারও আসবো, আপনার কথা শুনবো। আমি রাশেদ হায়দার ভাইয়ের কাছে একটু যাই। রাশেদ হায়দার, রফিক ভাই যে কথাটা বললেন, পাকিস্তানের কথাটা তুলে নিয়ে আসছেন, আমি এই প্রসঙ্গেই বলি, জাতীয় পার্টির মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি তৃতীয় মাত্রায় তিনি বলেছেন দেশের অস্থিরতার নেপথ্যে পাকিস্তান, এমন একটি বিস্ফোরক মন্তব্য করেছেন। আসলে বাংলাদেশের বর্তমানে যে অস্থিরতা চলছে, এর পিছনে কি পাকিস্তান? মাসুদ, আপনি কিছুক্ষণ আগেও আমি বললাম যে বাংলাদেশের টোটাল অস্থিরতা বা যা বলেন তার পেছনে পাকিস্তানি। এখনো যদি না বুঝেন তাইলে বলবো যে আপনার হয়তো বোকার স্বর্গে বসবাস। তার কারণ হচ্ছে ইন্ডিয়া বাংলাদেশ যুদ্ধ হলে সবচেয়ে বেশি কার লাভ, আপনারা এটা বুঝতে হবে। ভারত বাংলাদেশ একটা যুদ্ধ পরিস্থিতি সৃষ্টি হলে পাকিস্তানের যে ব্রেইন, জঙ্গি ব্রেইন, তাদের চিন্তা হচ্ছে যে তারা ওই কাশ্মীর দিয়া তারা হয়তো ইন্ডিয়াতে আক্রমণ করে তারা কাশ্মীর স্বাধীন করবে। ওরা কিন্তু বাংলাদেশে আপনি মরলেন না বাঁচলেন, খাইলেন না না খাইলেন, ওইটার চিন্তা নাই পাইক্যাদের চিন্তা হলো যে ভারতের যদি আমরা এখানে ব্যস্ত রাখি কোথায়, এই ফ্রন্টে, তাহলে ওই ফ্রন্টে আমরা যুদ্ধ করে ঢুকে যাব। কারণ ওরা তো ওই ফ্রন্টে এত বছর, গত 54-70 বছর ধরে যুদ্ধ করেও কিছু করতে পারতেছে না, পাকিস্তানের হাতে কিচ্ছু করতে পারতেছে না। এরপরও তো তারা চেষ্টা করে যাইতেছে। এখন তারা এই জন্য নতুন ফ্রন্ট, পাকিস্তানের এর আগে কয়দিন আগে, মনে 2 মাস আগে, পাকিস্তানের জঙ্গি নেতা কি তালেবান জানি ওরা নাম, সে কি বলছিল যে ইন্ডিয়ার জন্য আমাদের দ্বিতীয় হাত খোলা, মানে পূর্ব দিক দিয়ে বাংলাদেশ। তেহরিকে তালেবান নাকি? তেহরিকে তালেবানের নেতা, যে মানে সারা ওয়ার্ল্ডে যারা জঙ্গি হিসাবে চিনে, ওর উপরে
নিষেধাজ্ঞা পর্যন্ত আছে। সেই বলছে যে আমাদের দ্বিতীয় ফ্রন্ট ওপেন আছে বাংলাদেশে। তো এরপরও কি বুঝতেছে না পাইকারা কি চাইতেছে? ঘটনা হয়েছে পাকিস্তান প্রেম করতে যায় আমাদের বাঙালি, কিছু বাঙালি আছে, এগুলো 1971 সালের সেম ছিল, এখনো সেম, প্রজন্মকে প্রজন্ম এরা সেম থাকবে, কারণ রক্ত তো আর চেঞ্জ হবে না। এদের বাপদাদাদের রক্ত ছিল পাকিস্তানি, তাদের রক্ত তো আপনি চেঞ্জ করতে পারবেন না। সব ফালাই দিয়েও যদি আবার বোতল বেড়ে ঢুকান তাও সেম রক্ত থাকবে। এরাও চায় সেইটাই। পারমাণবিক বোমা রাশেদ হায়দার ভাই, একটু মনস্তাত্ত্বিক একটা প্রশ্ন করি। এই যে বললেন, আপনাকে একটা কথা বলি আগে, ভারত পাকিস্তান দুইজন পারমাণবিক বোমা বিস্ফোরণ ঘটাইলো, সাথে সাথে আমেরিকা সহ অন্যান্য দেশ ওদের উপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা দিল। সেদিন ভারত কি বললো যে অর্থনৈতিক নিষেধাজ্ঞা দেওয়ার যা দাও কোনো সমস্যা নেই, আমরা আমাদের মতো চলবো। আর পাইকারা কি বললো যে আমার দেশের লোক দরকারে মাটি খেয়ে বাচ্চা থাকবে, তারপর আমি বোম বানাবো। তো যেই দেশের লোক এখনো মাটি খেয়ে বাচ্চা থাকতে হয়, যেই দেশের লোক এখনো ওই যে তাদের সবচেয়ে বড় ব্যবসা হচ্ছে যে আপনার ওই গাধা পালন, তো ওদের মাথা থেকে গাধার ইয়ে ছাড়া আর কি। এবং আপনি জানেন পৃথিবীর কোনো দেশ পাইকাদের বিশ্বাস করে না। আমি ইউরোপে আজকে এত বছর বিভিন্ন জায়গায় দেখছি সরাসরি বলে মালিকরা যে নো পাইকা ইন দ্য ক্যাশ কাউন্টার, মানে ক্যাশে কোনো পাইকা রাখা যাবে না, কারণ ওরা সুরের জাত, এগুলো আকামের জাত। তো সেটাই বলতেছি। তো এই যে আমাদের এখন যেসব পোলাপাইন পাইকাদের পক্ষে কথা কয়, এগুলো সব বাপদাদার হিসাব করে এগুলো সব রাজাকার, সব 71 থেকে ওরা রাজাকার ছিল। আমি একটা নেতার নাম নিব না, বলি এক নেতার বাপ, উনি পাকিস্তান পন্থী ছিলেন। 16ই ডিসেম্বর যখন ওনাকে বলা হইলো যে দেশ তো স্বাধীন, দেশ স্বাধীন হওয়ার আগে উনি বলছেন যে জীবনও এই দেশ স্বাধীন করতে পারবে না, পাকিস্তান থাকবে। এরপরে ওই নেতার বাপেরা যখন বলা হইলো 16ই ডিসেম্বর দেশ তো স্বাধীন হয়ে গেছে, বাংলাদেশ স্বাধীন ঘোষণা দিয়ে দিয়েছে, স্বাধীন হয়ে গেছে, যুদ্ধ তো শেষ, আত্মসমর্পণ করছে, কয় তাইলে আজকে থেকে আর সূর্য দেখবো না আমি, যদি বাংলাদেশ স্বাধীন হয়ে থাকে। এবং ওই বেটা যে ওই দিন যে রুমে ঢুকছে 1990 সালের পরে পর্যন্ত মরছে, সে আর সূর্য দেখে নাই। এই হচ্ছে পাকিস্তানের বীজ। তো এই পাকিস্তানের বীজ এখন যেগুলো আছে সাদেক কাইম অমুক তমুক যা বলেন, এগুলা সবগুলা হারামজাদারা। আপনি একটা কথা জিজ্ঞেন যে 1971 সালে কি ছিল, তখন তো আমার জন্ম হয় নাই। 1500 বছর আগে ইসলামে কি দাওয়াত দিছিল, এইটা এইটা মনে আছে, এইটা মনে নাই। 54 বছর আগের কথা মনে নাই, কিন্তু 14,000 বছর আগে কি কি আকাম করছে কুকাম করছে এটি মনে আছে হারামজাদাদের। তো এদের ওই যে বললাম যে রক্ত তো বাইর করে তো পুরো শূন্য করে ধোয়া যায় না, যদি গুলো এরকম দুইও দেন না আবারও এটা পাইকা রক্ত হইব। এমন এক মেশিন যে এক সাইড থেকে আপনি ঢুকাইলেন আর এক সাইড দিয়ে পাইকা রক্ত বাইরে এদের। তো এদের রক্ত, এদের জেনারেশন টু জেনারেশন। দেখেন ইউরোপে একটা কথা আছে কি জানেন, যে আপনার সেনাবাহিনীতে লোক নেয় ওরা, কিন্তু 3 জেনারেশনের ইয়ে নেয়, যে 3টা জেনারেশন আপনার কি ছিল। মানে আমার ছেলে এই মুহূর্তে সেনাবাহিনীর কোনো বড় অফিসার হবে না, কারণ আমার ছেলে হচ্ছে 2nd জেনারেশন। হেদের বাচ্চারা যায় হইতে পারবে, তাও হইতে পারবে না। কেন জানেন? কারণ আমি তো আপনার এই দেশি না, আমার ছেলের ছেলে হইতে পারবে এখানে সেনাবাহিনীর বড় বড় অফিসার। 3 জেনারেশন, কারণ ওর তো জন্ম বিদেশে, এই দেশে, সুতরাং ওর জন্ম, ওর পোলার জন্ম, তার পোলার জন্ম হবে। এটা হচ্ছে পাইকাদের, এই যে পাইকা বীজ এখনো তো 3 জেনারেশন চেঞ্জ হয় নাই। এখন যেটা আছে পাইকা বীজ, এটা হচ্ছে 3rd জেনারেশন। তো এদের থেকে জন্ম যেটা হবে এইটাও সবার একই রক্ত হবে, এই রক্তের কোনো চেঞ্জ নাই। এগুলোর মাথায় জঙ্গি, এদের মাথায় আছে খালি ধরো মারো কাটো, আর কোনো কথা নাই। ওই যে পাকিস্তান 71-এর প্রতিশোধ নিতেছে নাকি সেটা হচ্ছে যে পরের কথা। পাকিস্তান এখানে কোনো প্রতিশোধের কথা না, পাকিস্তান তার স্বার্থে কাম করতেছে। পাকিস্তানের স্বার্থ হয়েছে যে একটা, পাকিস্তানের একটাই স্বার্থ হয়েছে ইন্ডিয়ার সাথে একটা গ্যাঞ্জাম লাগতেই হবে, তাদের কাশ্মীর উদ্ধার করতে হবে, কাশ্মীর দখল নিতে হবে, ইন্ডিয়ার টুকরা করতে হবে। এটা হচ্ছে পাকিস্তানের মূল থিওরি এটা। হের নিজের এখানে কাহিনী কি জানেন আপনি, বাংলাদেশের একটা অঞ্চল আছে, আমি অঞ্চলটার নাম নিলাম না, ওইখানে যখন যাবেন দেখবেন যে মহিলারা বোরকা পরে হাঁটে একদম পুরো, মানে এটা আমরা আমার দাদিদের দেখছি পুরা বোরকা।
তো এদের বোরকার অবস্থা এরকম যে মুখ ডাকতে একটা কিন্তু ফাঁসার গোড়া পর্যন্ত দেখা যায়। তো পাইক্যাদের অবস্থা, পাকিস্তানের অবস্থা হচ্ছে এটা। এরা যুদ্ধ করতে করতে এখন তাগো মা বোন বেচা শেষ, আর কিছু নাই। বাংলাদেশে যেগুলো আছে এগুলোর সেম বেচবে। আমাদেরকে ভিক্ষার থালা পাকিস্তান ধরাবেই। কারণ হচ্ছে যে এখানে পাকিস্তান আরেকটা ইন্টারেস্ট আছে, দেখেন 1 টাকায় 2.5 পাকিস্তানি রুপি পাওয়া যায়। তো পাকিস্তানের এটাও সহ্য হইতেছে না যে শালা তোমরা আমাদের লগে ছিলা, ভাগ করে তোমরা এখন এত জায়গায় যাবে, এটা হইতে পারবে না। 71-এর প্রতিশোধ না, এরা তো ওই 47-এর প্রতিশোধ, যে 47 সালে যে ভাগ হয়ে গেছে দেশ, এইটার প্রতিশোধ এটা। এটা 71-74 ওদের কাছে কিছু না। এদের মূল কাহিনী হচ্ছে যে না, পৃথিবীতে কাউকে শান্তিতে থাকতে দেওয়া যাবে না। এটা হচ্ছে যে পাইক্যাদের মেন্টালিটি। এটা এবার ধর্মীয় ভাবে হোক, অশিক্ষা কুশিক্ষা দিয়ে হবে হোক, এদের মেন্টালিটি ওইটাই যে ঢুকাই দেওয়া হয়েছে। ওই যে গাজবাতুল হিন্দ, আপনারা একটা কথা বলি না ভাই, আপনি আমারে বলেন 1500 বছর আগে কি হিন্দ এই শব্দটা আসিল? ইন্ডিয়া যে হিন্দু রাষ্ট্র হবে এটা আসিল 1500 বছর আগে? এরা গাজবাতুল হিন্দ করতে যাবে কোথায়? ইন্ডিয়াতে। কেন? নেপালও তো হিন্দু রাষ্ট্র, নেপাল তো ঘোষিত হিন্দু রাষ্ট্র। এটার কথা গাজবাতুল হিন্দ বলে না কেন, যে নেপাল না ইন্ডিয়া? আর এইটা পুরাটা, এই যে গাজবাতুল হিন্দের অর্থ যে ইন্ডিয়া দখল, এইটাও শিখেছে পাইক্যারা। কোরআনের অপব্যাখ্যা দিছেই পাইক্যারা, সমস্ত অপব্যাখ্যাগুলো পাইক্যাদের কাছ থেকে। জি রাশেদ হায়দার ভাই, আবারও আসবো যদি ইয়ে হয়। আমরা একটা বাংলাদেশে আসি, একটু বাংলাদেশে লেটেস্ট আমি রফিক ভাইয়ের কাছ থেকে একটু আগে জানি যে রফিক ভাই আজকে নিউ স্ক্যাটনে